ওকে, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে স্ট্রোক। সো স্ট্রোকের আরেকটা নাম হচ্ছে সিভিএ, মানে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আরও একটা নাম আছে যেটা হচ্ছে যে ব্রেন অ্যাটাক। সো স্ট্রোকটা কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়? ম্যাক্সিমাম 90% স্ট্রোক পেশেন্ট যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে যে হয় পেশেন্টের হাইপারটেনশন আছে, মানে হাই ব্লাড প্রেশার ছিল, অথবা পেশেন্টের হাই সুগার ছিল। ওই হাই ব্লাড প্রেশার বা হাই সুগার থাকার জন্য যদি নিয়মিত ওষুধ ইউজ না করে বা মেডিসিন ইউজ না করে, আর সুগার বা প্রেশার যদি কন্ট্রোল না থাকে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম চান্সেস থাকে, 90% চান্স থাকে পেশেন্টের স্ট্রোক হওয়ার জন্য। সো স্ট্রোকের যে মেন কারণ সেটা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার আর হাই সুগার। এই দুটো যেসব পেশেন্টের আছে সবসময় ট্রাই করতে হবে, মানে এটা অবভিয়াসলি চেষ্টা করতেই হবে যে সুগারটাকে কন্ট্রোল রাখা আর ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখা। এবার স্ট্রোকটা হচ্ছে পৃথিবীতে যে অনেকগুলো মৃত্যুর কারণ আছে, তার মধ্যে 3 নম্বর মৃত্যুর কারণ হচ্ছে যে স্ট্রোক। আমাদের পৃথিবীতে অনেকগুলো পেশেন্ট, অনেক কারণে অনেক পেশেন্ট মারা যায়। সো তার মধ্যে প্রথম 3টে কারণের মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোক থাকার জন্য পেশেন্ট মারা যাচ্ছে, বা স্ট্রোক হওয়ার জন্য পেশেন্ট মারা যাচ্ছে। এবার স্ট্রোকটা কি হয়? স্ট্রোকটা কখন হয়? যখন আমাদের ব্রেনের ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলগুলো ব্লাড সাপ্লাই করতে পারে না যখন, অথবা ব্লাড ভেসেলগুলো ন্যারো মানে ছোট হয়ে যায়, অথবা যখন ব্লাড ভেসেলগুলো রাপচার মানে ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়? স্ট্রোক বা সিভিএ হয়। স্ট্রোকের মেইনলি দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ইসকেমিক স্ট্রোক। সেই ইসকেমিক স্ট্রোকটা কখন হয়? যখন ব্রেনের ব্লাড সাপ্লাই ঠিকমতো হয় না, অথবা যখন ব্লাড সাপ্লাইয়ের যে আছে ভেসেল আছে, সেই ভেসেলগুলো ছোট হয়ে যায়, সেক্ষেত্রে হয় ইসকেমিক স্ট্রোক। আর একটা মোস্ট ডেঞ্জারাস স্ট্রোক যেটা হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক। সো হ্যামারেজিক স্ট্রোক মানে কি? যখন মাথার ব্লাড ভেসেলটা রাপচার মানে ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়? হ্যামারেজিক স্ট্রোক। এই হ্যামারেজিক স্ট্রোকের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে ইন্ট্রাসেরিব্রাল স্ট্রোক, আর একটা হচ্ছে যে সাব অ্যারাকনয়েড হ্যামারেজিক স্ট্রোক। এবার এই স্ট্রোকগুলো হলে আমরা কিভাবে বুঝবো যে স্ট্রোক হয়েছে? সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন মাধ্যমে কিভাবে বুঝবো? ফিজিক্যাল এক্সামিনেশন মানে কি? পেশেন্টের সাইন্স অ্যান্ড সিমটম দেখে আমরা কি কি বুঝবো স্ট্রোক থেকে। পেশেন্টটাকে আমরা প্রথমে দেখবো যে এর একটা শর্টকাট ফর্ম আছে, সেই শর্টকাট ফর্মটাকে আমরা বলি FAST, ফার্স্ট। সো এফ মানে হচ্ছে যে ফেসিয়াল। আমরা পেশেন্টের প্রথম ফেসটাকে অবজার্ভ করব। ফেসটাকে অবজার্ভ করে যদি আমরা দেখি যে ফেসটা ওয়ান সাইডে ডেভিয়েশন আছে, ওয়ান সাইডের মানে পেশেন্টটা ফেসটা হয় রাইট সাইড বা লেফট সাইডে ডেভিয়েশন হয়ে যায়, মানে বেঁকে যায়, ওই একটা ফার্স্ট সিমটম। দ্বিতীয় সিমটম আমরা কি দেখব? আর্ম, মানে পেশেন্টের লিম্বগুলো দেখবো, আপার লিম্ব আর লোয়ার লিম্ব, মানে উপরের দুটো হাত আর নিচের দুটো পা। এটা আমরা দেখবো যে ওরা উইকনেস আছে কিনা। উইকনেস যদি থাকে সেক্ষেত্রে স্ট্রোক হয়। এবার সেক্ষেত্রে আমরা ওইটা চেক করার সময় আপার লিম্ব আর লোয়ার লিম্ব আমরা কি দেখি? হেমিপ্লেজিয়া আর হেমিপ্যারেসিস। সো হেমিপ্লেজিয়া মানে হচ্ছে যে কমপ্লিটলি যখন প্যারালাইসিস হয়ে যাচ্ছে ওয়ান সাইডেড বা বোথ সাইডেড, সেইটা আমরা কি বলি? হেমিপ্লেজিয়া। আর পার্শিয়ালি যেটা আমরা প্যারালাইসিস হয়ে যায় ওয়ান সাইডেড, সেটাকে আমরা বলি হেমিপ্যারেসিস। সো আমরা তারপরে আমরা এই FAS মানে কি? পেশেন্টরা যখন কথা বলবে, ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে একটা পার্ট হচ্ছে এস মানে, তো পেশেন্টরা যখন কথা বলবে, সে কথা বলার সময় কথাও ঠিকমতো বলতে পারবে না, স্লারিং অফ স্পিচ মানে ঠিকমতো কথাও বলতে পারবে না, ঠিকমতো ভাষাগুলো উচ্চারণ করতে পারবে না, সেটা আমরা এস এর পার্ট চলে গেল। এবার টি এর পার্ট। টি মানে হচ্ছে যে আমরা কত কম সময়ের মধ্যে ওই পেশেন্টটাকে আমরা ম্যানেজমেন্ট মানে মেডিকেল ম্যানেজমেন্ট দিতে পারছি, সেটা হচ্ছে টাইম।
এইটা হচ্ছে যে স্ট্রোকের আমরা সাইনস অ্যান্ড সিমটম দেখে নিলাম। এবার স্ট্রোকের আমরা দেখব যে ডায়াগনোসিস, মানে কিভাবে ডায়াগনোসিস করবো যে স্ট্রোক হয়েছে, এটা কনফার্ম কিভাবে করব। সে কনফার্ম করার জন্য অনেকগুলো ব্লাড টেস্ট থাকে, আমরা ব্লাড টেস্টও করতে পারি, কিছু সিটি স্ক্যানও করতে পারি। সিটি মানে হচ্ছে যে সিটি করতে পারি, এমআরআই করতে পারি, তারপর হচ্ছে যে ক্যারোটিড অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি, তারপর সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রামও করতে পারি। এই সব টেস্টের মাধ্যমে আমরা কীভাবে কনফার্মেশন করবো যে এটা স্ট্রোক হয়েছে। এবার আমরা চলে যাই ট্রিটমেন্ট পোর্শন। ট্রিটমেন্ট পোর্শনে কি দেখা হয়? ট্রিটমেন্ট পোর্শনে বেস্ট অন দ্য পেশেন্ট কন্ডিশন, পেশেন্টের কী কন্ডিশন আছে, পেশেন্টরা হাই সুগারের জন্য ডায়াবেটিস, হাই সুগারের জন্য স্ট্রোক হয়েছে না হাই প্রেশার থাকার জন্য স্ট্রোক হয়েছে, মানে স্ট্রোকের কোনো নির্দিষ্ট ট্রিটমেন্টে কোনো রুলস রেগুলেশন থাম রুলস কিছু নেই যে এই মেডিসিনগুলো দিতে হবে। বেস্ট অন দ্য পেশেন্ট প্রোফাইল, মানে পেশেন্টের কী জন্য স্ট্রোক হয়েছে সেটা আমরা প্রথম ফাইন্ড আউট করতে হবে, যে হাই ব্লাড প্রেশার জন্য হয়েছে না হাই সুগারের জন্য হয়েছে না অন্য কোনো কারণের জন্য হয়েছে, সেটা আমাদের প্রথম রুল আউট করতে হবে। এবার নর্মালি যে মেডিসিনগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে যে অ্যান্টি প্লেটলেট বা অ্যান্টি থ্রোম্বোটিক মেডিসিন। সো প্লেটলেটের আর একটা নাম হচ্ছে থ্রোম্বোসাইড। সো অ্যান্টি প্লেটলেট বা অ্যান্টি থ্রোম্বোটিক মেডিসিন সেম। সো অ্যান্টি প্লেটলেট বা অ্যান্টি থ্রোম্বোটিক মেডিসিন কি ইউজ করে থাকি? নর্মালি অ্যাসপিরিন, ক্লোপিডগ্রেল, অ্যাটোরভাস্টাটিন। অ্যাটোরভাস্টাটিন ওটা হচ্ছে যে অ্যান্টি হাইপারলিপিডেমিক মেডিসিন। আরও আমরা ইউজ করতে পারি যে এটা হচ্ছে যে অ্যান্টি সিজার্স মেডিসিন, মানে অ্যান্টি এপিলেপটিক মেডিসিন। তারপরে হচ্ছে যে পেশেন্টের যদি হাই ব্লাড প্রেশার থাকে সেই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য আমরা কি আইভি ইঞ্জেকশনও ইউজ করতে পারি, যেমন বিটা ব্লকার্স ইউজ করতে পারি। যদি হাই প্রেশারটাকে কমানো করার জন্য আমরা কিছু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন ইউজ করতে পারি। সুগারটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি ইনসুলিন ইউজ করতে পারি বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টও ইউজ করতে পারি। সো বেসড অন দ্য পেশেন্ট প্রোফাইলের উপরে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে 100%। সো এই স্ট্রোকটা মেইনলি দেখা যায় যে মর্নিং টাইমে পেশেন্টের বেশি দেখা যায়, মানে ভোরের টাইমটা স্ট্রোকের ইনসিডেন্টটা ম্যাক্সিমাম বেশি থাকে। মানে যদি 100টা পেশেন্ট অ্যাডমিশন হয় হসপিটালে, তার মধ্যে দেখা যায় যে 90টা বা 80টা পেশেন্ট স্ট্রোক যাদের হয়েছে তাদের মর্নিং টাইমটা বা ভোরের বেলার দিকে স্ট্রোকটা বেশি হয়। সো এটার থেকে একটা জিনিস আজকের আমরা বিষয়টাকে একটা কনক্লুশন আনতে পারছি যে যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার আছে বা হাই সুগার আছে সবসময় ট্রাই করবে, সবসময় অবভিয়াসলি ট্রাই করবে যে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য বা হাই সুগারটাকে কন্ট্রোল করার জন্য, যাতে আমাদের এই স্ট্রোকটাকে প্রিভেন্ট করা যায়। এইবারে স্ট্রোকটা মৃত্যুর হারটা কেমন থাকে? পৃথিবীতে কি দেখা গেছে যে স্ট্রোক হচ্ছে 3 নম্বর কারণ, মানে পৃথিবীতে নানা কারণে নানা পেশেন্ট মারা যায়, তার নাম হচ্ছে 3 নম্বর কারণ হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোক হচ্ছে যে 3rd লিডিং কজ অফ দ্য ডেথ। সো এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। যেসব পেশেন্টের হাই ব্লাড প্রেশার আছে রেগুলারলি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন, যেসব পেশেন্টের হাই সুগার আছে রেগুলারলি ইনসুলিন অথবা অ্যান্টি হাইপার অথবা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টগুলো ইউজ করার জন্য নিয়মিত। সো এটাই আমাদের আলোচনার বিষয় ছিল। থ্যাংক ইউ।